হাই ভিউয়ার্স, ম্যাথ স্টাডি উইথ চন্দন স্যার চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব দ্বাদশ শ্রেণীর গণিতের উপর মডেল কোশ্চেন পেপার 3। তো লাস্ট ভিডিওতে আমরা মডেল কোশ্চেন পেপার 3 এর এমসিকিউ বা আমাদের যে বহু বিকল্পধর্মী যে প্রশ্নগুলি ছিল সেই সমস্ত প্রশ্নের সমাধান করেছিলাম। আজকে আমরা এই মডেল কোশ্চেন পেপার 3 এর যে সমস্ত অতি সংক্ষিপ্ত অর্থাৎ ভিএসএ টাইপ যে সমস্ত কোশ্চেন 2 নম্বরে ছিল সেই সমস্ত কোশ্চেনের সমাধান আজকের ভিডিওতে তোমাদের প্রোভাইড করা হবে। তো তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আর আজকের ভিডিও তোমাদের পছন্দ হলে তোমরা অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং কমেন্ট করে অবশ্যই জানাবে, কেমন? আর যারা আজকে আমার চ্যানেলে একদম নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে পরবর্তী সময় তোমরা আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারো। ওকে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো যাই হোক, আর দেরি করবো না, শুরু করা যাক মডেল কোশ্চেন পেপার 3 এর ভিএসএ টাইপ প্রশ্নের সমাধান। মডেল কোশ্চেন পেপার 3 এর পার্ট এর কোশ্চেন নাম্বার 1, একের দাগের এর রোমান 1 কি দেওয়া আছে দেখো। cos ইনভার্স মাইনাস হাফ এর মুখ্য মান বা প্রিন্সিপাল ভ্যালু অফ cos ইনভার্স মাইনাস হাফ কত হবে আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে আমাদের প্রথম কোশ্চেন কি আছে, cos ইনভার্স মাইনাস হাফ এর মুখ্য মান নির্ণয় করতে হবে। মুখ্য মান বলতে গেলে এখানে প্রিন্সিপাল ভ্যালু বা মুখ্য মান নির্ণয় করতে হবে। তো তার আগে জানতে হবে cos ইনভার্স x এর মুখ্য মান কত থেকে কতর মধ্যে থাকে। তোমরা একটা জেনে রাখবে যে cos ইনভার্স x এত এর মুখ্য মান 0, মুখ্য মান যদি থিটা হয়, এর মুখ্য মান যদি আমি সাপোজ ধরে নিচ্ছি থিটা ওয়ান যদি হয়, তাহলে থিটা 1 থাকে 0 লেস অর ইকুয়াল টু থিটা 1 লেস অর ইকুয়াল টু 2 পাই। অর্থাৎ 0 থেকে 2 পাইয়ের মধ্যে থিটা 1 এর যে মানটা হবে বা বলতে পারি cos ইনভার্স x এর যে মানটা হবে তাকে সেটাই হবে আমাদের cos ইনভার্স x এর মুখ্য মান, কেমন? একটু ভুল হলো, এখানে থিটা 1 এর মান বা প্রিন্সিপাল ভ্যালু হয়ে যায় 0 থেকে পাইয়ের মধ্যে হয়, কেমন? তো সেই হিসেবে আমরা বলতে পারি যে কোনো x বিলংস টু -1, এর জন্য এখানে x টা হচ্ছে ডোমেন। এই যে ফাংশন দেওয়া আছে cos ইনভার্স x যদি কোনো ফাংশন হয় তাহলে x এর যে মানটা সেটা হবে ডোমেন, কেমন? এত এর জন্য cos ইনভার্স x দ্বারা, তো cos ইনভার্স x এর তো অনেক মান পাওয়া যাবে, তাই না? তো এখন cos ইনভার্স x এর দ্বারা যে মানটা 0, পাই অন্তরালে থাকবে, অর্থাৎ 0, পাই অন্তরালে একটি কোণ সূচিত হয় যার কোসাইন হলো x। তো cos ইনভার্স x এর অনেক মান পাওয়া যাবে, তার মধ্যে যে মানটা 0, পাইয়ের মধ্যে থাকবে, ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে থাকবে, সেটাই হবে কিন্তু আমাদের মুখ্য মান বা প্রিন্সিপাল ভ্যালু। কার না, cos ইনভার্স মাইনাস হাফের মুখ্য মান বা প্রিন্সিপাল ভ্যালু হবে, কেমন? তো তাহলে আমরা এখন ধরি cos ইনভার্স মাইনাস হাফ ইকুয়াল টু আমরা থিটা ধরে নিচ্ছি। তাহলে এই জায়গা থেকে তোমাদের বিপরীত বৃত্তীয় অপেক্ষকের যে আমাদের সংজ্ঞা, তার সাহায্যে বলতে পারি আমরা মাইনাস হাফ ইকুয়াল টু কস থিটা। তাহলে এই জায়গা থেকে কি বলতে পারি, কস থিটা ইকুয়াল টু মাইনাস হাফ। দিস ইমপ্লাইজ কস থিটা ইকুয়াল টু মাইনাস হাফ কত ডিগ্রি হয়, মাইনাস কস আমরা এটা বলতে পারি π/3, রাইট? তাহলে এটাকে আমরা বলবো কস পাই মাইনাস π/3 বলতে পারি, এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখতে পারি পাই মাইনাস π/3। তাহলে আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে পাচ্ছি, সেকেন্ড কোয়াড্রেন্টে মাইনাস চলে আসছে এখান থেকে। তাহলে এই জায়গা থেকে পাওয়া যাচ্ছে cos থিটা ইকুয়াল টু cos অফ 3π - π 2π/3। এখন তোমরা ক্লাস 11-এ বা একাদশ শ্রেণীতে তোমরা যখন সহ সমীকরণ সমাধান করেছে, ত্রিকোণমিতির যে সমীকরণ ছিল, সমীকরণের সমাধানের ক্ষেত্রে cos থিটা ইকুয়াল টু cos আলফা হলে থিটা ইকুয়াল টু 2nπ প্লাস মাইনাস আলফা আমাদের ফর্মুলা ছিল। তো সেখান থেকে আমরা বলতে পারি থিটা ইকুয়াল টু কি হবে না, 2nπ প্লাস মাইনাস আলফা মানে কত, 2π/3 আছে। ওকে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এখন এখানে থিটার অনেকগুলো মান পাচ্ছি, 2nπ প্লাস মাইনাস 2π/3, যেখানে n কি হবে না, n হবে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2। n হচ্ছে যে কোনো আমাদের পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। কি বললাম, এখানে n হয় যে কোনো পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। n এর প্রত্যেকটা মানের জন্য এখানে কিন্তু থিটার বিভিন্ন মান পাওয়া যাবে এবং তাদের প্রত্যেকের জন্য cos ইনভার্স মাইনাস হাফের মানটা আমরা কিন্তু পাবো, বা তাদের প্রত্যেকের জন্য বলতে পারি cos থিটা ইকুয়াল টু x বা মাইনাস হাফ হবে। তো এদের মধ্যে এখন কোন মানটা আমরা দেখব, 0 থেকে পাইয়ের মধ্যে রয়েছে। তো যদি থিটা এর মুখ্য মান, থিটা এর মুখ্য মান থিটা 1 হয়, তাহলে কি হবে,
0 লেসার ইকুয়াল টু থিটা 1 লেসার ইকুয়াল টু পাই হবে। তাহলে আমরা বলতে পারি অতএব থিটা 1 ইকুয়াল টু কত হবে 2π/3, রাইট। থিটা 1 ইকুয়াল টু হয়ে যাবে 2π/3, কারণ অ্যাকচুয়ালি যদি n ইকুয়াল টু 0 নেওয়া হয় তখন অ্যাঙ্গেলটা হবে 2π/3, n ইকুয়াল টু যদি আমরা 1 নিই তখন হয়ে যাবে 2π প্লাস 2π/3 আর 2π মাইনাস 2π/3। সেটা কিন্তু আমাদের 0 থেকে 0, পাই এই যে ইন্টারভ্যাল রয়েছে তার বাইরে চলে যাচ্ছে। তো আমাদের তাহলে সেই অ্যাঙ্গেলগুলো নেব না, যেহেতু এখানে মুখ্য মানের কথা বলা হয়েছে তাহলে আমাদের সেই অ্যাঙ্গেলটাই নিতে হবে যেটা আমাদের 0 থেকে পাইয়ের মধ্যে রয়েছে। তো n ইকুয়াল টু 0 নিলে আমরা অ্যাঙ্গেলটা পাবো 2π/3, এই অ্যাঙ্গেলটা পাওয়া যাবে। ওকে, ফর n ইকুয়াল টু 0, তাহলে আমাদের মুখ্য মান কত হয়ে যাচ্ছে, এখানে মুখ্য মান হয়ে যাচ্ছে 2π/3। নেক্সট আসছি কোশ্চেন নাম্বার রোমান 2। রোমান 2 কি দেওয়া আছে, এ একটা সেট আছে যে সেটের মধ্যে 3টে এলিমেন্ট আছে 1, 2, 3, এবং বি হচ্ছে অন্য আরেকটা সেট যে সেটের মধ্যে 4টে এলিমেন্ট আছে 5, 7, 9, 11 হলে এ থেকে বি সেটে কতগুলো সম্বন্ধ বা রিলেশন আমরা ডিফাইন করতে পারবো সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে এ সেটে পদ আছে 3টে এবং বি সেটে পদ আছে 4টি, তাহলে আমরা বলতে পারি অতএব এ সেটের পদ সংখ্যা n অফ এ ইকুয়াল টু, যদি আমরা m নাম দিই কতগুলো হবে, এটা 3টে হবে। আর বি সেটের পদ সংখ্যা n অফ বি, যদি এটার নাম দিয়ে আমরা m নাম দিচ্ছি, এটা n নাম দিয়েছি, এটা m নাম দিয়েছি, এটা নাম দিয়েছি আমরা n বা p নাম দিতে পারো, এই p নাম দিচ্ছি, ইকুয়াল টু কত হবে না 4টি হবে। এখানে mটা কি, mটা জাস্ট ধরে নিচ্ছি, তোমাদের ফর্মুলা যে আছে ফর্মুলাগুলো ফেলার জন্য আমরা। তো তবে এ থেকে বি সেটে নির্ণেয় সম্বন্ধের সংখ্যা কত হয়ে যাবে না 2m ক্রস p, এটা আমাদের ফর্মুলা আছে। যদি এ সেটের পদ সংখ্যা m হয় এবং বি সেটের পদ সংখ্যা p হয় তাহলে এ থেকে বি সেটে পদ সম্বন্ধের সংখ্যা হয়ে যায় বা রিলেশন, নাম্বার অফ রিলেশন হয়ে যায় 2m ক্রস p। তো এখানে 2m মানে কত আছে 3 আছে, আর p মানে 4 আছে, তাহলে 4 3 12, 212 এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের। ওকে, নেক্সট আসছি কোশ্চেন নাম্বার বি এর দাগের রোমান 1। যদি এ ইকুয়াল টু ম্যাট্রিক্স, এই যে ম্যাট্রিক্স 1, 0, হাফ অ্যান্ড 1 হয় তবে a⁻50 এর মান কত হবে আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে আমাদের দেওয়া আছে এ ম্যাট্রিক্সের ভ্যালু দেওয়া আছে, এ ম্যাট্রিক্স হচ্ছে 1, 0, হাফ 1, তাহলে a⁻50 কত হবে আমাদের নির্ণয় করতে হবে। তো তার জন্য আমরা কি করব, এটা যেহেতু 2 নম্বরের কোশ্চেন তো আমরা জাস্ট একটা সিমেট্রি দেখে আমরা a⁻50 কত হবে নির্ণয় করব। আর যদি 4 নম্বরের হয় তাহলে আমাদের ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন ইউজ করে করতে হবে, n দিয়ে করতে হবে, করে তারপরে সেখান থেকে n এর মান 50 বসিয়ে বার করতে হবে, বা n এর ভ্যালু 50 বসিয়ে তোমরা a⁻50 এর মান বার করতে পারো। তো যেখানে এখানে যেহেতু কোশ্চেনটা আমাদের অতি সংক্ষিপ্ত আছে বা ভিএসএ টাইপ রয়েছে, তাই আমরা সিমেট্রি দেখে বলে দেবো a⁻50 কত হবে। তো যাই হোক, আমরা প্রথমে a স্কয়ার নির্ণয় করব। a স্কয়ার করলে কত হবে না 1, 0, হাফ 1, 1, 0, হাফ 1। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি রো বাই কালাম করলে এখান থেকে পাওয়া যাবে 1, রো কালাম করলে এটা 0 পাবো সিম্পল, আর এটা হাফ প্লাস হাফ করলে এটা পাওয়া যাচ্ছে, এটা কত হবে হাফ ইন্টু 1 প্লাস 1 ইন্টু হাফ, মানে 2 ইন্টু হাফ পাচ্ছি, তাই না, 2 ইন্টু এখানে পাওয়া যাবে 2 ইন্টু হাফ পাচ্ছি, রাইট। আর তারপরে লাস্টে হবে আমাদের এই রো বাই কালাম করলে এটা হাফ ইন্টু 0, 0, আর 1 ইন্টু 1 করলে 1 পাওয়া যাচ্ছে। ওকে, একইভাবে যদি আমরা এখন আচ্ছা এটাকে যদি আমরা গুছিয়ে লিখি তাহলে পাবো 1, 0, টা 1, 1, রাইট। তাহলে এখন যদি আমরা a কিউব নির্ণয় করি তাহলে কত হবে, a কিউব যদি দেখি a কিউব হয়ে যাবে আমাদের a স্কয়ার কত আছে, a স্কয়ার 1, 0, 1, 1, আর এ পাশে একটা a রাখছি, a কিউব মানে a স্কয়ার ইন্টু a হয়, তো a স্কয়ার মানটা বসালাম, a স্কয়ার ম্যাট্রিক্স, আর পাশে a রাখছি, a ম্যাট্রিক্স কত আছে 1, 0, হাফ 1। তো যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে কি পাবো 1, 0, এটা হবে 1, এটা 1ই থাকবে, এটা 1, 0, 0, 1 করলে এটা 0, 1 ইন্টু 1 প্লাস 1 ইন্টু হাফ, তার মানে এটা হয়ে যাবে কত 3/2 হবে, তাই না, 3/2, রাইট। আর এটা 1, 1, আর 0, 1 করলে এটা পাবো আমরা 1 পাবো। তাহলে এই জায়গা থেকে পাওয়া যাচ্ছে কত না 1, 0, 3/2, 1। তার মানে আমরা এটাকে এইভাবে লিখতে পারি 1, 0, 3 ইন্টু হাফ বা 3/3 ইন্টু হাফও লেখা যেতে পারে 1।
তার মানে একটা সিমেট্রি তোমরা খেয়াল করছো, যেখানে স্কোয়ার থাকলে এখানে কত 2 ইন্টু হাফ হয়ে যাচ্ছিলো, এখানে 3 থাকলে 3 ইন্টু হাফ হয়ে যাচ্ছে, তাহলে এখানে 50 হলে এখানে 50/2 হবে নিশ্চয়ই। তো যাই হোক, আমরা আরেকটা টার্ম করবো a⁴ যদি আমরা করি, a⁴ করলে সেম টার্ম পাবো। a⁴ মানে আমাদের হয়ে যাবে a³ ইন্টু a কিউব করলে কত হয়ে যাচ্ছে 1 0 3/2 1, আর এর মানটা যদি বসাই 1 0 হাফ 1, তাহলে এই জায়গা থেকে ক্যালকুলেশন করলে তুমি পাবে 1 0, তারপরটা পাওয়া যাবে 4 ইন্টু 1/2 মানে 2 পাবো আর কি, আর লাস্টে 1 পড়ে থাকবে। তো আমরা এখান থেকে a² a³ a⁴ বার করতে পারলাম। তাহলে একইভাবে ডট ডট করে বলতে পারি, একইভাবে a⁻50 হয়ে যাবে কত, একইভাবে a⁻50 হয়ে যাবে 1 0, এখানে 4 হলে কত হলো 4 ইন্টু হাফ হয়ে যায়, তাহলে এখানে 50 হলে 50 ইন্টু হাফ হবে, পাশে 1 পড়ে থাকবে, রাইট, ইকুয়াল টু 1 0 50কে 2 দিয়ে ভাগ করলে 25/1, অর্থাৎ a⁻50 মান কত হয়ে যাচ্ছে 1025/1, এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। এটা জাস্ট 2 নম্বরের কোশ্চেন, তোমরা এইভাবেই করতে পারো। কিন্তু যদি কোশ্চেনটা আমাদের ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন বা যদি 4 মার্কসের থাকতো, তখন আমাদের ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন ইউজ করে n দিয়ে করতে হতো, করে সেখানে লাস্টে আমাদের n এর জায়গায় 50 বসিয়ে কিন্তু আমাদের এটা বার করতে হতো। যাই হোক, এখানে কোনো অসুবিধা নেই, এতটুকু করলে কিন্তু আমাদের এনাফ। নেক্সট আসছি কোশ্চেন নাম্বার রোমান 2, বি এর দাগে রোমান 2, ডিটারমিনেন্ট অফ 0ab মাইনাস a 0c মাইনাস b মাইনাস c 0 হলে ডেল বা ডিটারমিনেন্টের মান কত হবে আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে আমাদের যে ডিটারমিনেন্টের মান নির্ণয় করতে হবে সেই ডিটারমিনেন্ট হচ্ছে 0ab মাইনাস a 0c মাইনাস b মাইনাস c 0। তো আমরা কি করব, এর মান নির্ণয় করার জন্য আমরা এক্সপ্যান্ড করব না, আমরা ডাইরেক্ট ফর্মুলার সাহায্যে এটা করব, কেমন? তো আমরা প্রথমে কি করব, এই যে ডিটারমিনেন্ট দেওয়া রয়েছে তার রো আর কলাম অর্থাৎ সারি এবং স্তম্ভ দ্বয়ের স্থান পরিবর্তন করব, বা সারি এবং স্তম্ভ পরস্পর পরিবর্তন করে আমরা কি পাবো, যদি রোগুলোকে আমরা স্তম্ভে লিখি আর স্তম্ভগুলোকে রোয়ে লিখি, তাহলে কি হবে, এই রোগুলো ফার্স্ট রো ফার্স্ট কলামে চলে আসলে কি হবে 0ab হবে, সেকেন্ড রো সেকেন্ড কলামে আসলে হয়ে যাবে মাইনাস a 0c, এই যে সেকেন্ড রো সেকেন্ড কলামে চলে আসছে, আর থার্ড রো বা থার্ড সারি তৃতীয় সারি যদি আমাদের তৃতীয় কলামে চলে আসে, তাহলে হবে মাইনাস b মাইনাস c 0 মাইনাস b মাইনাস c 0, রাইট। কি করলাম আমরা, সারি এবং স্তম্ভ পরস্পর পরিবর্তন করে, কি বলা হলো, সারি ও স্তম্ভ পরস্পর পরিবর্তন করে আমরা পেলাম। তো এখন আমরা কি করব, ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টকে আমরা, বা ম্যাট্রিক্স বলি না, এখানে আমাদের ডিটারমিনেন্ট যে রয়েছে, ডিটারমিনেন্টের এই প্রথম যে সারি আছে প্রথম সারি থেকে আমরা -1 কমন নিচ্ছি, দ্বিতীয় সারি থেকে -1 কমন নিচ্ছি, এবং তৃতীয় সারি থেকে আমরা -1 কমন নিচ্ছি। কমন নিলে তাহলে আমাদের ডিটারমিনেন্টটা কি হয়ে যাবে, এখান থেকে যদি মাইনাস কমন নিই তাহলে 0a b পড়ে থাকছে, এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে -a হবে, এখন এখান থেকে 0 0ই থাকবে, -c থেকে মাইনাস কমন নিলে c পড়ে থাকবে, b থেকে মাইনাস কমন নিলে -b পড়ে থাকবে, c থেকে মাইনাস কমন নিলে -c পড়ে থাকছে, আর 0। ডিটারমিনেন্টের ক্ষেত্রে আমরা যে কোনো একটা রো থেকে আমরা মাইনাস কমন নিতে পারি, ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা একসাথে তিনটের ক্ষেত্রেই আমরা নিতে পারতাম, তো ডিটারমিনেন্টের ক্ষেত্রে আমাদের আলাদা আলাদা নিতে হয়। তো তাহলে আমরা কি পাচ্ছি, -1 করলে মাইনাস পাবো, ইন্টু 0ab মাইনাস a 0c আর মাইনাস b মাইনাস c 0, এটাই কি হয়ে যায়, এটা হয়ে যাচ্ছে আমাদের ডেল ম্যাট্রিক্স, তাই না? এই ডেল ম্যাট্রিক্স রয়েছে, অর্থাৎ কি লিখতে পারি, তাহলে এইটার জায়গায় কিন্তু আমরা এই ডেল ম্যাট্রিক্স আমরা লিখতে পারি। তাহলে আলটিমেট কি পাচ্ছি, ডেল ইকুয়াল টু ডেল হয়ে যাচ্ছে না, এখানে ডেল ম্যাট্রিক্স ছিল, এই ম্যাট্রিক্স নয়, ডেল আমাদের ডিটারমিনেন্ট ছিল, তাহলে ডেল ইকুয়াল টু মাইনাস ডেল হয়ে যাচ্ছে। তার মানে আমরা যদি ডেল এটাকে বাঁদিকে পাঠিয়ে দিই বা লেফট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিই, তাহলে ডেল প্লাস ডেল ইকুয়াল টু 0, অর্থাৎ 2 ডেল ইকুয়াল টু 0, বা ডেল ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ নির্ণেয় ডিটারমিনেন্টের ভ্যালু হয়ে যাচ্ছে কত না 0। নেক্সট আসছি কোশ্চেন নাম্বার সি এর দাগের, এখানে যে কোনো তিনটি বলেছে, তো আমরা সবগুলোই প্র্যাকটিস করার জন্য সবগুলোই করবো এখানে, একই।
তো রোমান 1 কি দেওয়া আছে দেখো, y ইকুয়াল টু ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স এবং জেড ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস কস ইনভার্স এক্স হয়, তবে ডিওয়াই ডিজেড এর মান কত হবে আমাদের নির্ণয় করতে হবে। কোশ্চেন নাম্বার রোমান 1, y ইকুয়াল টু ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স এবং জেড ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস কস ইনভার্স এক্স হয়, তবে ডিওয়াই ডিজেড কত হবে নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে কি করব, এই যে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স আছে, একে আমরা এর উভয় পক্ষে আমরা এই সমীকরণের উভয় পক্ষে আমরা x এর সাপেক্ষে অবকলন করে কি পাই সেটা আমরা লিখব। উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করে পাই। অবকলন করলে কি পাবো, dy dx ইকুয়াল টু d dx অফ ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স, রাইট। তাহলে এখান থেকে কি পাওয়া যাবে, dy dx আর ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার এক্সই হয়। তো এখানে ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স রয়েছে, তো এর ডেরিভেটিভ করলে প্রথমে আমরা ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্সই পাবো অ্যাজ ইট ইজ যেমন ছিল। তার সাথে কি করতে হবে, নেক্সট আমাদের সাইন ইনভার্স এক্স এর আবার আলাদা করে ডেরিভেটিভ করতে হবে। সেখান থেকে আমরা কি পাবো, dy dx ইকুয়াল টু ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স, আর সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ করলে হয় তোমরা জানো 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। একইভাবে যদি আমরা z ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস কস ইনভার্স এক্স এর ডেরিভেটিভ করি আমরা উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে, তাহলে আমরা পাবো কি পাবো, এখানে একইভাবে dz dx ইকুয়াল টু d dx অফ ই টু দি পাওয়ার মাইনাস কস ইনভার্স এক্স। তাহলে এখান থেকে বলতে পারি dz dx ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস কস ইনভার্স এক্স এর ডেরিভেটিভ করলে আমরা কি পাবো, মাইনাস ই টু দি পাওয়ার কস ইনভার্স এক্স পাবো, রাইট। কারণ যেহেতু মাইনাস আছে তার জন্য একটা মাইনাস পাবো, ইন্টু ডি ডি এক্স অফ কস ইনভার্স এক্স। ওকে, তাহলে এই জায়গা থেকে কি পাওয়া যাবে, ডিজেড ডিএক্স অ্যাজ ইট ইজ থাকছে ইকুয়াল টু মাইনাস ই টু দি পাওয়ার কস ইনভার্স এক্স যেমন ছিল তেমনই থাকবে, আর কস ইনভার্স এক্স এর ডেরিভেটিভ করলে যদি আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে পাবো মাইনাস 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। অর্থাৎ এই জায়গা থেকে আমরা বলতে পারি ডিজেড ডিএক্স হয়ে যাচ্ছে, এই মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে আমাদের তাহলে ই টু দি পাওয়ার কস ইনভার্স এক্স ইন্টু 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। অতএব বলতে পারি আমরা dy dz ইকুয়াল টু dy dx বাই dz dx। এখানে একটা মাইনাস সাইন হবে, ঠিক আছে, মিস্টেক হয়ে গেছিল আমাদের। তো তাহলে এই জায়গা থেকে এখন যদি আমরা এই dy dx এর মানগুলো বসিয়ে দিই তাহলে কি পাবো, ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স ইন্টু 1/√1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই ই টু দি পাওয়ার মাইনাস কস ইনভার্স এক্স ইন্টু 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এই যে দুটো টার্ম আছে দুটো টার্ম ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আমাদের কত হয়ে যাবে না dy dz ইকুয়াল টু ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স, আর মাইনাসটা উপরে উঠে গেলে প্লাস হয়ে যাবে, তার প্লাস কস ইনভার্স এক্স। ওকে, ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স। এখন এই জায়গাতে তোমরা π/2 ইউজ করতে পারতে, যদি এক্স এর মানটা আমাদের -1 থেকে 1 এর মধ্যে দেওয়া থাকতো তাহলে তোমরা π/2 মানে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু π/2 তোমরা অ্যাপ্লাই করলেও করতে পারতে। যদি এখানে দেওয়া থাকতো যে এক্স এর ভ্যালু দেওয়া থাকতো প্রথমে যে এক্স বিলংস টু -1, ক্লোজ ইন্টারভ্যাল, তখন তোমরা সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স এর মান কিন্তু π/2 অ্যাপ্লাই করলেও করতে পারতে। নেক্সট আসছি কোশ্চেন নাম্বার রোমান 2, সি এর দাগে রোমান 2, f(x) ইকুয়াল টু 4 টু দি পাওয়ার সাইন এক্স অপেক্ষকের জন্য 0, ক্লোজড ইন্টারভ্যালে রোলের উপপাদ্যটি যাচাই করতে হবে বা এখানে ভেরিফাই করতে হবে, রোলস থিওরেম এখানে ভেরিফাই করে দেখতে হবে। তো এখানে আমাদের কোশ্চেনে দেওয়া আছে f(x) ইকুয়াল টু 4 টু দি পাওয়ার সাইন এক্স অপেক্ষক দেওয়া রয়েছে, আর ইন্টারভ্যাল দেওয়া আছে 0, ক্লোজড ইন্টারভ্যাল, এবং এই ইন্টারভ্যালে এই ফাংশনটা বা অপেক্ষকটা আমাদের রোলের উপপাদ্য সিদ্ধ করছে কিনা সেটা আমাদের চেক করে দেখতে হবে। তো f(x) ইকুয়াল টু 4 টু দি পাওয়ার সাইন এক্স। ওকে, তো সাইন এক্স এর ভ্যালু কত থেকে কতর মধ্যে হয়, সাইন এক্স এর রেঞ্জ বা পাল্লা বা প্রসার কত হয় তোমরা জানো, সাইন এক্স এর রেঞ্জ বা পাল্লা বা প্রসার যাই বলে না কেন সেটা কিন্তু অলওয়েজ -1 থেকে 1 এর মধ্যে হয়। তো তার মানে বলতে পারি f(x) ইকুয়াল টু 4 টু দি পাওয়ার কোনো একটা আমাদের কনস্ট্যান্ট হবে
যে কোনো একটা কনস্ট্যান্ট হতে পারে, মাইনাস যে কনস্ট্যান্টের ভ্যালুটা -1 থেকে 1 এর মধ্যে থাকবে। 4 কোনো একটা কনস্ট্যান্ট বলতে পারি, সেই কনস্ট্যান্টের ভ্যালু -1 থেকে 1 এর মধ্যে থাকবে। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি এফএক্স ফাংশনটা কিন্তু একটা কন্টিনিউয়াস ফাংশন পরিষ্কার হবে। তো আমরা এখন চেক করে দেখে নিই এফ ড্যাশ এক্স ফাংশনটা কী হচ্ছে। এফ ড্যাশ এক্স যদি আমরা নির্ণয় করি, তোমরা জানো এ টু দি পাওয়ার এক্সের যদি তোমরা ডেরিভেটিভ করো ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স, তখন পাওয়া যায় এ টু দি পাওয়ার এক্স অ্যাজ ইট ইজ থাকে, পাশে হয় লগারিদম অফ বেস ই, আর এ হয় লগারিদম অফ এ বেস ই। তো এখানে যদি আমরা সেই ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে এখান থেকে পাওয়া যাবে ডিডিএক্স অফ 4 টু দি পাওয়ার সাইন এক্সের ডেরিভেটিভ করলে পাবো 4 টু দি পাওয়ার সাইন এক্স থাকবে ইন্টু লগারিদম অফ বেস ই সাইন এক্স হবে। ওকে, এখন এরপরে কী করতে হবে, এরপর সাইন এক্সের আবার সাইন এক্সকে আবার ডেরিভেটিভ করতে হবে, ডিডিএক্স অফ সাইন এক্স আমরা বলতে পারি। তাহলে এই জায়গা থেকে পাওয়া যাচ্ছে সাইন এক্সের ডেরিভেটিভ করলে তোমরা পাবে কস এক্স পাবে, তাহলে কস এক্স ইন্টু 4 টু দি পাওয়ার সাইন এক্স ইন্টু লগ অফ সাইন এক্স বেস ই, রাইট। তার মানে পরিষ্কার এখানে আমাদের ডেরিভেটিভ করতে কোনো সমস্যা নেই, অর্থাৎ বলতে পারি এফএক্স ফাংশন বা অপেক্ষকটি কিন্তু 0,π ক্লোজড ইন্টারভ্যালে সন্তত পরিষ্কার, আর 0,π ওপেন ইন্টারভ্যালে এটা কিন্তু অবশ্যই আমাদের ডিফারেন্সিবল বা অবকলনযোগ্য হয়ে যাচ্ছে। তো তাহলে আমরা বলতে পারি স্পষ্টতই এফএক্স অপেক্ষক 0,π ক্লোজড ইন্টারভ্যালে বা অন্তরালে সন্তত এবং 0,π ওপেন ইন্টারভ্যালে অবকলনযোগ্য হচ্ছে। এখানে যেহেতু আমরা ডাইরেক্ট কেন বললাম, কারণ cos x ফাংশন এ অলওয়েজ কন্টিনিউয়াস হয়, ডিফারেন্সিবল হয়, আবার sin x ফাংশনও কন্টিনিউয়াস হয়, ডিফারেন্সিবল হয়, তাহলে 4 টু দি পাওয়ার sin x অবশ্যই এটাও কন্টিনিউয়াস হবে, ডিফারেন্সিবল হবে। তো সেই জায়গা থেকে আমরা এখানে একেবারে বললাম, ওই জন্য এই কথাটা ইউজ করেছি স্পষ্টতই, ঠিক আছে। 2 নম্বরের কোশ্চেনে আর বেশি কিছু লেখার দরকার নেই, স্পষ্টতই বলে সন্তত এবং অবকলনযোগ্য বলে দেবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কখন হয় না, যখন তোমরা দেখবে কোনো ফাংশনের ক্ষেত্রে আমাদের একটা জায়গায় ব্রেক করে থাকে, কোনো ফাংশন ব্রেক করে থাকে, এবং ব্রেক পয়েন্ট আমাদের চেক করে দেখতে হয় ফাংশনটা কন্টিনিউয়াস হচ্ছে নাকি ডিফারেন্সিবল হচ্ছে, সেই সমস্ত পয়েন্টে চেক করতে হয়। তো যাই হোক, তো ফাংশন এখানে সন্তত আর আমাদের অবকলনযোগ্য হয়ে যাচ্ছে। এখন আমরা চেক করব আমাদের রোলস থিওরেমের যে 3 নম্বর কন্ডিশন যেটা আছে, এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি। তো এখানে এ কত আছে, এ আছে 0, অতএব এফ অফ 0 কত হবে না 4 টু দি পাওয়ার সাইন 0, অর্থাৎ 4 টু দি সাইন 0 তো 0 হয়, তাহলে এটা 1 হবে। আর এফ অফ পাই যদি আমরা বার করি, এফ অফ পাই হয়ে যাবে 4 টু দি পাওয়ার সাইন পাই, সাইন পাইয়ের ভ্যালু এখানে কিন্তু 0, তাহলে 4 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, অতএব এফ 0 ইকুয়াল টু এফ পাই হয়ে যাচ্ছে, অর্থাৎ রোলস থিওরেমের বা রোল উপপাদ্যের 3টে শর্তই কিন্তু এখানে সিদ্ধ হচ্ছে। সুতরাং এফএক্স অপেক্ষক রোলের উপপাদ্যের 3টি শর্তই সিদ্ধ করে। সুতরাং তাহলে রোলের উপপাদ্য ওয়াইজ এখানে কি বলতে পারি, তাহলে 0,π এই ওপেন ইন্টারভ্যালের মধ্যে একটা পয়েন্ট এক্স এর মান পাবো, যার জন্য এফ ড্যাশ সি ইকুয়াল টু 0 হবে। অতএব 0 ও পাই এর মধ্যে এক্স এর অন্তত একটি মান পাওয়া যাবে। তো এখানে ধরে নিচ্ছি একটি মান এক্স ইকুয়াল টু সি, যার জন্য এফ ড্যাশ সি সমান 0 হবে। তো এখন এফ ড্যাশ এক্স কত ছিল আমাদের, এফ ড্যাশ এক্স তোমরা পেয়েছিলে যে cos x ইন্টু 4 টু দি পাওয়ার সাইন এক্স ইন্টু লগ অফ সাইন এক্স বেস ই। তাহলে এখানে এক্স এর জায়গায় যদি আমরা সি পুট করে দিই, জাস্ট এক্স এর জায়গায় যদি আমরা সি পুট করি, তাহলে কি পাবো, এই যে রেজাল্টটা যে রয়েছে আমাদের এখানে এফ ড্যাশ এক্স ছিল এটা, রাইট। তাহলে এখানে এক্স এর জায়গায় সি পুট করলে কত হবে, cos সি, অতএব কি বলবো cos সি ইন্টু 4 টু দি পাওয়ার সাইন সি ইন্টু লগ অফ সাইন সি টু দি বেস ই ইকুয়াল টু 0 হবে। এখন যেহেতু 3টে রাশির গুণফল 0, তাহলে আইদার ফার্স্ট ওয়ান 0, সেকেন্ড ওয়ান 0 আর থার্ড ওয়ান 0। তো তাহলে বলতে পারি cos সি ইকুয়াল টু 0। কিন্তু এখানে 4 টু দি পাওয়ার সাইন সি কিন্তু এর ভ্যালু কিন্তু কখনোই 0 হবে না, কারণ 4 এর পাওয়ার ম্যাক্সিমাম কত, 0 থেকে প্লাস মাইনাস 1 যাই হোক না কেন, এর ভ্যালু কিন্তু কখনোই 0 হবে না, কারণ বেসে 4 আছে, রাইট। তো এটা 4 টু দি পাওয়ার সাইন সি অলওয়েজ নন জিরো হয়, ঠিক আছে। তাহলে আইদার এটা 0 হবে, অথবা লগারিদম অফ ই লগ অফ সাইন সি টু দি বেস ই ইকুয়াল টু 0 হবে। তো এটা কখন 0 হয়, যদি সাইন সির ভ্যালু 1 হয়ে যায়, কারণ লগ 1 এর ভ্যালু 0 হয় তোমরা জানো, তাহলে সাইন সি ইকুয়াল টু কত হতে হবে, 1 হতে হবে।
তার মানে সি ইকুয়াল টু সাইন সি ইকুয়াল 1 হলে সি এর ভ্যালু হবে π/2। আর এখান থেকেও cos c 0 হয় কখন, যদি সি ইকুয়াল টু π/2 হয়। তাহলে এখানেও পাচ্ছি সি ইকুয়াল π/2, এখানে পাওয়া যাচ্ছে সি ইকুয়াল π/2। তার মানে এখন সি ইকুয়াল π/2 এই যে মানটা পাওয়া যাচ্ছে, এই মানটা কিন্তু 0 থেকে পাইয়ের মধ্যেই আছে। তাহলে কিন্তু আমরা এখান থেকে বলতে পারি যে রোলের উপপাদ্য যাচিত হলো। তো তাহলে বলতে পারি আমরা স্পষ্টতই 0 লেস দেন π/2 লেস দেন পাই এবং f ড্যাশ π/2 ইকুয়াল টু 0। সুতরাং রোলের উপপাদ্যের সত্যতা কিন্তু এখানে প্রমাণিত হয়ে যাচ্ছে। যেহেতু সি এর ভ্যালু π/2 পাচ্ছি আর π/2 এর মান আমাদের 0 থেকে পাইয়ের মধ্যে রয়েছে, তাই বলতে পারছি যে রোলের উপপাদ্যের সত্যতা কিন্তু এখানে প্রমাণিত হয়ে যাচ্ছে। যদি সি এর এমন মান পেতাম যে মানটা 0 থেকে পাইয়ের মধ্যে নেই, তাহলে কিন্তু বলতাম যে রোলের উপপাদ্যের সত্যতা প্রমাণিত হয় না। তো এখানে যেহেতু π/2 0 থেকে পাইয়ের মধ্যে রয়েছে, তাহলে বলবো এটা সত্যতা প্রমাণিত হয়ে যাচ্ছে। সি এর দাগের রোমান 3 কি দেওয়া আছে দেখো, fx ইকুয়াল টু 1 মাইনাস cos 2x বাই এক্স স্কোয়ার যখন x নট ইকুয়াল টু 0 এবং a হয় যখন x ইকুয়াল টু 0। x ইকুয়াল টু 0 তে fx সন্তত হলে a এর মান কত হবে নির্ণয় করতে হবে। তো এখানে fx ইকুয়াল টু কি দেওয়া আছে 1 মাইনাস cos 2x বাই এক্স স্কোয়ার যখন x নট ইকুয়াল টু 0 এবং a হয় যখন x ইকুয়াল টু 0 হয়। আর বলে দেওয়া আছে যে x ইকুয়াল টু 0 তে fx সন্তত হলে তাহলে a এর মান কত হবে নির্ণয় করতে হবে। তো এটা আমরা কিভাবে করব, যেহেতু বলে দেওয়া আছে যে x ইকুয়াল টু 0 তে fx অপেক্ষক সন্তত, তাহলে আমরা বলতে পারি লিমিট অফ x টেন্ডস টু 0 fx ইকুয়াল টু f অফ 0। যেহেতু fx অপেক্ষক x ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত, সুতরাং লিমিট অফ x টেন্ডস টু 0 fx ইকুয়াল টু f0 হবে। তো এই জায়গা থেকে আমরা বলতে পারি যদি x এর ভ্যালু টেন্ডস টু 0 অর্থাৎ x নট ইকুয়াল টু 0, টেন্ডস টু 0 মানে কি x এর খুব কাছাকাছি, তার মানে আমাদের কিন্তু এই মানটা হবে লিমিট অফ x টেন্ডস টু 0। এক্ষেত্রে fx এর মান কত হয়ে যাবে না 1 মাইনাস cos 2x বাই এক্স স্কোয়ার, রাইট। আচ্ছা f0 এর মান কত, x এর ভ্যালু যদি 0 হয় তাহলে f0 এর মান কত হয়, f0 ভ্যালু হয়ে যাবে a হয়ে যাবে। তাহলে এই জায়গা থেকে আমরা এখন লিখতে পারি লিমিট অফ x টেন্ডস টু 0। আচ্ছা 1 মাইনাস cos 2x তোমাদের ত্রিকোণমিতির ফর্মুলা আছে cos স্কোয়ার x মাইনাস sin স্কোয়ার x, তো এটা হয়ে যাবে আমাদের 2 sin স্কোয়ার x, 2 sin স্কোয়ার x, আর নিচে আমাদের x স্কোয়ার রয়েছে। 1 মাইনাস cos 2x মানে 2 sin স্কোয়ার x হয়, ওকে, ইকুয়াল টু a। তাহলে কত হয়ে যাচ্ছে 2 থাকছে বাইরে, লিমিট অফ x টেন্ডস টু 0 sin x বাই x হোল স্কোয়ার হবে, এটা ইকুয়াল টু a পড়ে থাকছে। তো এই জায়গা থেকে বলতে পারি 2 ইন্টু লিমিট x টেন্ডস টু 0 sin x by x into limit of x tends to 0 sin x by x equal to a। তো তোমরা এখন ক্লাস 11-এ তোমরা জানো যে লিমিট অফ x টেন্ডস টু 0 খুব পপুলার আমাদের লিমিটের একটা প্রবলেম। লিমিট অফ x টেন্ডস টু 0 sin x by x এর মান অলওয়েজ 1 হয়, তাহলে এখান থেকে বলতে পারি 2 ইন্টু 1 ইন্টু এর ভ্যালু 1 হবে ইকুয়াল টু a, অর্থাৎ a ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে না a ইকুয়াল টু 2 হয়ে যাচ্ছে। অর্থাৎ যেহেতু বলা ছিল যে fx অপেক্ষক x সমান 0 বিন্দুতে সন্তত, তাহলে এর মান কত হয়ে যাচ্ছে, এখানে এর মান হয়ে যাচ্ছে 2। এটাই আমাদের কমপ্লিট অ্যান্সার। তো আজকের ভিডিওতে আমি এই পর্যন্ত করলাম, অর্থাৎ তোমাদের মডেল কোশ্চেন পেপার 3 এর যে ভিএসএ টাইপ তার সি এর দাগে রোমান 3 পর্যন্ত করা হলো। পরবর্তী ভিডিওতে বাকি যে 7টা প্রবলেম আছে তোমাদের ভিএসএ টাইপ সেই সমস্ত প্রবলেমের সমাধান প্রোভাইড করা হবে, ওকে। তো আজকের ভিডিও পছন্দ হলে তোমরা অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিও কেমন লাগলো। আর ওকে ঠিক আছে, তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ।